এখন যে 30,000 শ্রমিক যে মালয়েশিয়া যেতে পারলো না, আলটিমেট লসটা কার হয়েছে? লসটা হয়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের, লস হয়েছে আমার দেশের। কারণ তারা যদি দেশের বাইরে যেত, তাহলে এই 30,000 যে শ্রমিক, তারা কি দেশের জন্য কিছু আনতো না? দেশের জন্য রেমিটেন্স পাঠাইতো না? সকল প্রশংসা মন্ডলে। তবে আজকে খুব দুঃখ এবং হতাশা নিয়ে কয়েকটা কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের দেশের যে প্রবাসী যে এরকম অত্যাচার বা অবহেলা করতেছে, এগুলো আসলে আমাদের খুবই দুঃখজনক একটা ব্যাপার। বাংলাদেশের সংবাদের মধ্যে দেশের জন্য আর্থিক ভাবে সচ্ছল রাখার জন্য যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য এত কিছু করতেছে, তার বিনিময়ে আমাদের দেশ তাদেরকে কি দিতেছে? উল্টো অনিয়া, তারপর হচ্ছে দুর্ভোগ, তারপর হচ্ছে যত প্রকার হয়রানি আছে শুধু একমাত্র প্রবাসীদের করা হয়। আমার মত আমি বলতেছি, আপনি একটু চিন্তা করে দেখেন, দেশের মধ্যে রেমিটেন্স আসছে এপ্রিলে 204,30,00,000, মার্চে আসছে 199,70,00,000। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য হিসাবে চলতি 23-24 অর্থ বছরে 10 মাসের জুন টু এপ্রিল দেশের রেমিটেন্স আসছে 1,911 কোটি বা 19.11 বিলিয়ন ডলার। মানে গত বছর চেয়ে এবছর মানে রেমিটেন্স বেশি আসছে 17.71 বিলিয়ন ডলার। মানে দেশে এবার বেশি আসছে গত বছরের তুলনায়, শুধুমাত্র শ্রম বাজার থেকে। হচ্ছে যে আমরা অনেকেই দেশের বাইরে যেতেছি, দিন দিন আমাদের এই প্রবাসী শ্রমিকদের চাহিদা বাড়তেছে এবং আমরাও সেই সময়ের সাথে তাল মিলিয়ে দেশের বাইরে যাইতেছি। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেন যে গতকালকে যা দেখলাম যে মালয়েশিয়া আপনার গত মাসে 31 তারিখ পরে মানে আউটলুক নিবে না। কেন নিবে না সেটা তো আমার কাছে জানাবেন। তবে যে যা দেখলাম যে আজকে 2-3টা দিন নিউজ হচ্ছে এবং গতকালকেও নিউজ হয়েছে, দেখলাম হাজার হাজার প্রবাসী আপনার চিটাং এয়ারপোর্ট এবং হচ্ছে ঢাকা এয়ারপোর্ট। ঢাকার এয়ারপোর্টের কথা আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা আমার কাছে নেই। কারণ আমার ফ্যামিলির অধিকাংশ মানুষ হচ্ছে দেশের বাইরে থাকে। আমার ফ্যামিলির অধিকাংশ মানুষ দেশের বাইরে থাকে। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো অভাব নেই দেশের বাইরে। আমি একদিন ঢাকা শহরে যে বিমানবন্দর, একদিন রাতে আমি ওখানে পুরো এক রাত ওখানে ছিলাম আর কি। আমি ঢাকা বিমানবন্দর অবস্থা, আপনি যদি বিশ্বাস করেন, আপনি দুপুর ওঠেন, দুপুর ওঠার পরে আপনি যদি আমার বাইরে যাচ্ছি হচ্ছে সকাল 8টায়, আমি গেছি হচ্ছে রাত 11টায়। রাত 11টার মধ্যে আমি ওখানে ঢুকছি, ঢুকার পরে হচ্ছে ফ্লাইট ছিল দিন সকাল 8টায়, কিন্তু তার মানে হচ্ছে আবার 3 ঘন্টা আগে ঢুকতে হবে, এবং 5টা বাজে ঢুকে দিতে হবে। তো আমি 11টা নাকি 12:30টার ভিতরে ঢুকছি। তখন ছিল করোনার মহামারী। তখন সেই করোনার 24 ঘন্টা আগে নাকি কত ঘন্টা আগে নাকি করোনাকে টেস্ট দেওয়া লাগে। তো চিন্তা করে দেখেন, এখন ওনারা আমাদেরকে তাড়াহুড়ো করে লাঠি দিয়ে বের করে দিতেছে, আপনারা বের হয়ে যান, বের হয়ে যান, বের হয়ে যান। কিন্তু যে যাত্রী, তার সাথে কিন্তু তার ব্যক্তিগত সামান আছে, লাকেজ আছে, তার কাগজপত্র আছে, এবং সেই কি কাগজপত্র নিয়ে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করবে, নাকি তার যে হাতে লাকেজ আছে, তার সামানগুলো আছে না, সেই ওগুলো নিয়ে টানাটানি করবে। তারা থাকতেও দিতেছে না, কিছু করতেছে না। এখন আমি আমার ভাই যেসব দিব কিনবে তার কাছে, আচ্ছা বাদ, এগুলো এক সাবজেক্ট বাদ। সেকেন্ড হচ্ছে যে মানে যে কি পরিমাণ মশা, সেটা একমাত্র যারা ঢাকা এয়ারপোর্টে ছিলেন শুধু একমাত্র তারা বুঝে যেখানে কি পরিমাণ মশা। সারা রাত তো ছিলাম ওখানে, মনে হয় যে হাজার হাজার মশা কামড় পেয়েছি এই ঢাকা এয়ারপোর্টে। আর আপনি যদি প্রস্তাব করতে যদি আপনি একবার যদি বা ওয়াশরুম দিতে আপনি একবার যদি বাইরে, দ্বিতীয়বার আর আপনি ভিতরে ঢুকতে পারবেন না। এখন আমি যদি একবার বাইর হই, ওই উপরে থেকে যদি আমি যদি বাইর হই, যে আমার ওয়াশরুম করতে হলে হয়তো আমার নিচে যেতে হবে, নাহলে আমার এয়ারপোর্টে কর্নারে ওয়াশরুম আছে, ওখানে যেতে হবে। ওখানে যাওয়ার পর ভাই মানে কি বলবো, আসলে বলার কোনো ভাষা রাখে না। কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে যদি যাত্রীদের জন্য যদি কোনো ওয়াশরুমে কোনো ভালো জায়গা না থাকে, আপনি সারা রাত আপনার ওখানে থাকতে হয়। কারণ হচ্ছে আপনার অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে এই এয়ারপোর্টে আসেন। কেন আসেন? যাতে যাত্রীরা অনেক আগে আসেন, যাতে তাড়াতাড়ি করে সে শারীরিক ও মানসিকভাবে ঠিক থেকে সে যেতে পারে। কিন্তু আপনার যদি কখনো আপনি তার আত্মীয় স্বজন যদি আপনি যান, যাওয়ার পর আপনি যদি কোনো ওয়াশরুম যদি আপনার যাইতে প্রয়োজন হয়, ম্যাক্সিমাম অনেক দূরে যাইতে হয়। এটা আপনি ভালো করে জানেন যারা গেছেন। হয়তো নিচে, হয়তো বা ওই গাড়ি রাখার যে কর্নার আছে ওখানে যাইতে হয়। ওখানে যাওয়ার পরে আপনি দেখবেন শত শত মানুষ কিভাবে সিরিয়াল ধরছে শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য। একটা দেশের যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যদি এই দুরবস্থা হয়, তাহলে বলার কি কোনো ভাষাটা কি ভাষা নাই। এটা আমার কাছে খুব বিকৃত লাগছে আমার কাছে। আর যে এখন যে মালয়েশিয়া যে তারা যে নিতেছে না, কেন নিতেছে না? যে আপনার 30,000 টিকিট, বিমানের টিকিট আপনার নিতেছেন 1 লাখ টাকা, 80,000 টাকা। ভাই প্রবাসীর জন্য জব করে দিতেছেনি, তার পাসপোর্টের কত জায়গা খোয়ালে এই কত জায়গা করতে তার হাজার হাজার টাকা চলে যায়। এই আমার দেশের এত হাজার হাজার লোক দেশের বাইরে গিয়ে তারা কাজ করতেছে, দেশের জন্য এত সম্মান দিতেছে, দেশের জন্য এত অর্থ দিতেছে। আপনারা মাস শেষ হলে তাদের রেমিটেন্স দিয়ে চাইলে বই থাকেন, মাস শেষ হলে তাদের যে কবে টাকা পাঠাইবো সেই টাকার রেমিটেন্স খাইতে বসে থাকেন আপনারা। তাহলে আপনারা কেন পারলেন না যে তাদের একটু সাহায্য? গতকালকে আপনার বিভিন্ন গণমাধ্যম হচ্ছে আপনার সংবাদ প্রচার করছে, আপনারা দেখছেন যে দেশে কি পরিস্থিতি এখন,
যে একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির চলতে কি কষ্ট। প্রত্যেকটা পরিবারের, আমাদের গ্রামে যে প্রত্যেকটা পরিবারে একজন বা দুজন করে প্রবাসী আছে, একজন বা দুজন করে দেশের বাইরে আছে, প্রবাসী আছে। তাদের উপর নির্ভর করে আমাদের ফ্যামিলি চলে, যে সত্য কথা। আমাদের বাপের কেউ সরকারি চাকরিজীবী করে না যে আমার বাপের সরকারি চাকরি করতেছে, আমার বাপের দুর্নীতি করতেছে, সেগুলো দিয়ে আমরা চলতেছি। কিন্তু না, ম্যাক্সিমাম আপনার 70% পরিবার শুধু জীবিকা নির্ভর করেছিল আমাদের দেশের বাইরে, মানে প্রবাসী অর্থ দিয়ে। দ্রব্যমূল্যের যে দাম, সেটা মানে বলার ভাষা রাখে না। এই যে এখন যে 30,000 শ্রমিক যে বাংলাদেশে যেতে পারলো না, আলটিমেট লসটা কার হয়েছে? লসটা হয়েছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের, লসটা হয়েছে আমার দেশের। কারণ তারা যদি দেশের বাইরে যেত, তাহলে এই 30,000 যে শ্রমিক, তারা কি দেশের জন্য কিছু আনতো না? দেশের জন্য রেমিটেন্স পাঠাইতো না? পাঠাইতো। কিন্তু আপনারা তো কোনো কিছু করলেন না, আপনারা চেয়ারে বসে আছেন, যখন যেটা বলেন সেটা করতেছেন। আপনার দরকার ছিল যে মালয়েশিয়ার যে এম্বাসি বা মালয়েশিয়ার যে কর্মরত যে বাংলাদেশি সংস্থানগুলো আছে বা পড়াশোনা মন্ত্রণালয়, তারা উচিত ছিল যে কি তাদের সাথে বসে একটা কথা বলা, যে কি কারণ বা কি বসত আপনারা নিবেন না বা নিচ্ছেন না, আমাদেরকে আরো এক দুটো সময় দিন, যাতে আমাদের কিছু সমস্যা, বিমানের একটা ব্যাপার সেপার আছে, ফ্লাইটের একটা ব্যাপার সেপার আছে, আপনারা বসে ডিসকাস করেন। তাহলে যখন 30,000 যে শ্রমিক যে যাইতে পারলো না, আলটিমেট লসটা কি আমার দেশের হয় নাই? তারা যদি দেশের বাইরে মালয়েশিয়া যেতে পারতো, তাহলে কি তারা কি 30,000, তারা কি ডলার আমাদের দেশে পাঠাতে পারতো না? পারতো। সামনের প্রমাণ আসতেছে, হাজার হাজার ডলার ডুববে বাংলাদেশে, রেমিটেন্স ডুববে বাংলাদেশে এই মাসে। তো করবান তো ভাই, সবার টেবিল তো আর এক না, সবার মনের চাইলে তো আর এক না। এমনও কিছু আছে শুধু তার মাত্র এক, শুধু ওই ফ্যামিলির একমাত্র তারাই জানে যে যারা প্রবাসী আছে, তাদের উপর অর্জিত উপার্জন দিয়ে তারা আজকে মানে কোনো রকম, মানে আমি ছোট ছোট পরিবার দেখছি, মানে কোনো রকম জীবনটা চালাইতেছে, কোনো রকম। মানে আমি তো মোটামুটি দেখি যে আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় অনেক আছে দেশের বাইরে, আর তাদের কি পরিমাণ শ্রম এবং কি পরিমাণ যে দুঃখ দুর্দশা আছে, যা আসলে বলার ভাষা রাখে না। আমরা চাই এটা একটা পরিবর্তন ঘটুক। এই এই যে এইটা এইটা এত বড় একটা প্ল্যাটফর্ম, একটা দেশের জন্য একটা কত বড় একটা সম্পদ প্রবাসীরা, দরকার। আমি আমার মতো বলতেছি, শুধু যারা প্রবাস করেন শুধু তারা জানেন যে কষ্ট কাকে বলে এবং কত প্রকার, কষ্টের পরিমাণ কি শুধু তারাই জানেন। আপনি বুঝবেন তো। আপনি এখন বলতেছেন আমরা তো দেশের বাইরে যাওয়ার জন্য লোন দিতেছি, প্রবাসী পরিমাণ ব্যাংক আছে, ভাই ব্যাংক আছে, আপনি তো মুখে বললেন আর কাজ করলেন, হইল না তো ব্যাপারটা। ওখানে যে আপনার যে সরকারি যে কর্মকর্তারা যারা আছেন, তাদের কিন্তু মোটামুটি কিছু মাল পানি দেওয়া লাগে, বুঝলেন না? সবকিছু সিস্টেমে চলে আর কি বাংলাদেশে। আমি চাই এই হিসেবে আসলে একটু পরিবর্তন ঘটা দরকার। কারণ যত একদিন যাচ্ছে তত আমাদের দেশের শ্রমিকের সংখ্যা বাড়তেছে, যত একদিন যাচ্ছে তত আমার দেশের সম্পদ বাড়তেছে, ইনভেস্ট আসতেছে আমার দেশে। আলটিমেট উপকার হলে আমার দেশের উপকার হতেছে। সব কিছু খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু দেশের রেমিটেন্স যোদ্ধাদের রক্ত চুষি খাইয়েন না, দয়া করে। কারণ তারা কি পরিমাণ কষ্ট শ্রম দিয়ে তাদের অর্থ ফাটায়, তারপর যদি তাদের রেজাল্ট যদি আলটিমেট এটা হয়, তাহলে এটা আসলে মানা কোনো ব্যাপার না। অনেকেই বলতেছে যে আমি যদি আজকে ভিতরে মানুষের ঢুকতে না পারি, তাহলে আমি আমার জীবন রাখবো না, এরকম নিয়োগ হয়েছে। তো আমি চাই জিনিসটার পরিবর্তনটা হোক। আসসালামু আলাইকুম।